হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এই ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উপরে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার সময় তোমাদের মোটামুটি আসতে পারে তার প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ টাইপ, তো সেই প্রশ্ন সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশনস অফ ইন্ডিয়ার ওপরে যে প্রশ্নগুলো হবে সেগুলো সম্পর্কে চলো আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা সাঁতরা পাবলিকেশনের এই যে প্রামাণিক এবং মৈত্রের যে বইটা আছে থার্ড সেমিস্টার 12-এ, তো এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের আছে সেগুলোর উপরে প্রথমে আমরা আলোচনা করি। প্রথমে দেখো আছে, বলছে প্রাচীনতম এবং ব্যস্ততম পরিবহনের মাধ্যম হচ্ছে সড়কপথ। হ্যাঁ, নেক্সট হচ্ছে ভারতের জাতীয় জলপথের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে কোন সংস্থা? সেটা হচ্ছে NHI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এরপর দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44। ব্রড গেজ রেলপথে দুটি লাইনের মধ্যবর্তী ব্যবধান কত? 1.68 মিটার, অর্থাৎ দুটোর মাঝে কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু থাকে। উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর গোরখপুর। উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডোর যে শহরের নিকট পরস্পরকে অতিক্রম করে সেটি হলো তোমার ঝাঁসি। নেক্সট দেখো, ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়? কলকাতা, 1984 সালে চালু হয়। এরপর দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? NH-1, হলদিয়া প্রয়াগরাজ। এটা সব থেকে জাতীয় জলপথ, যেটা হলদিয়া থেকে প্রয়াগরাজ, অর্থাৎ আমাদের এলাহাবাদ যেটা আগে নাম ছিল এখন দেবপ্রয়াগ বা সঙ্গম নামে পরিচিত, ততদূর পর্যন্ত NW-1। এরপর দেখো, যে কোনো দেশের উন্নয়নের জীবনরেখা নামে পরিচিত হচ্ছে জলপথ, অর্থাৎ জলপথের মাধ্যমে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে সমস্ত দৈনন্দিন জিনিসপত্র সেগুলো বেশিরভাগটাই কিন্তু পরিবহন হয় বা আমরা যাতায়াতের মাধ্যম হিসাবেও কিন্তু ব্যবহার করে থাকি। সর্বাপেক্ষা ব্যয়বহুল পরিবহনের মাধ্যম হচ্ছে আকাশপথ। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা নিউ দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কোন পথে? প্রথম বিমান চলাচল শুরু হয় এলাহাবাদ নৈনি এই পথে। এলাহাবাদ মানে উত্তরপ্রদেশের এলাহাবাদ, যেটা বর্তমানে দেবপ্রয়াগ নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম ও দ্রুতগতি সম্পন্ন রজ্জুপথ কোথায় রয়েছে? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া, অর্থাৎ এখানে কিন্তু কয়লা পরিবহনের জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। নিম্নের কোন বক্তব্যটি পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে সত্য নয়? দেখো, পরিবহন ব্যবস্থার উন্নতি দেশের শিল্পোন্নতির সাথে সাহায্য করে, এটা সত্য। পরিবহন ব্যবস্থা প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এটাও সত্য। পরিবহন ব্যবস্থার উন্নতি জাতীয় সংহতি সাধনের পথ প্রশস্ত করে, এটাও সত্য। শুধু সত্য নয়, পরিবহন ব্যবস্থার উন্নতি আঞ্চলিক বৈষম্যকে বৃদ্ধি করে, এটা কিন্তু সত্য নয়, আঞ্চলিক বৈষম্যটাকে হ্রাস করে। তারপর দেখো, ভারতে সীমান্ত সড়ক উন্নয়ন পর্ষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1960 খ্রিস্টাব্দে। সর্ববৃহৎ সংবাদ সংস্থার নাম হচ্ছে TTI, সব থেকে বড় সংবাদ সংস্থা। ভারতের বৃহত্তম টেলি পরিষেবা সংস্থা হচ্ছে BSNL। BSNL-এর পুরো নাম হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। নেট দেখো আছে, নিম্নের কোন ব্যক্তিগত যোগাযোগ পরিষেবা নয়? টেলিভিশন, এটা কিন্তু ব্যক্তিগত যোগাযোগ পরিষেবা নয়। তার বাকিগুলো কিন্তু টেলিফোন, টেলিগ্রাম, টেলিফ্যাক্স এগুলো হচ্ছে তোমার ব্যক্তিগত যোগাযোগ, কিন্তু টেলিভিশন বা টিভি এটা কিন্তু ব্যক্তিগত নয়। এবার দেখো, টেলিগ্রাফ ব্যবস্থার আবিষ্কারক কে করে? মোর্স, ময়কা দন্তস্রেফ, স্যামুয়েল মোর্স। এরপর দেখো, শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, পচনশীল দ্রব্য পরিবহনের জন্য আদর্শ মাধ্যম হচ্ছে তোমার সড়কপথ, অর্থাৎ তাড়াতাড়ি কিন্তু নিয়ে যাওয়া হয়। পূর্ব পশ্চিম করিডোর পূর্ব আসামের ড্যাশ থেকে, অর্থাৎ শিলচর থেকে পশ্চিম গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, পূর্ব পশ্চিম করিডোরটা। এরপর দেখো আছে 1825 খ্রিস্টাব্দে ড্যাশ বিশ্বের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয় ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রথম স্থাপিত হয়, তারপরেই কিন্তু হয় আমাদের ভারতবর্ষে, বিশ্বের বা এশিয়া মহাদেশে। প্রথমে ইউরোপ মহাদেশ, তারপরেই এশিয়া মহাদেশ বা ভারতেই কিন্তু প্রথম, দ্বিতীয় কিন্তু রেল যোগাযোগ শুরু হয়। মুম্বাইয়ের চার্চ গেট ড্যাশ রেলপথের সদর দপ্তর, পশ্চিম রেলের সদর দপ্তর। ভারতের সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে, আমি আগে বললাম একবার। হয়তো ভারতের সর্বপ্রথম রেলপথ চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত, মুম্বাই টু থানে। এবার দেখো, সমুদ্রে যে সকল সংস্থা বা কোম্পানির জাহাজ চলাচল করে তাকে ড্যাশ বলা হয়, সেটাকে বলা হয় শিপিং লাইন। আর যে জাহাজগুলো চলাচল করে সেটাকে বলছে শিপিং লেন, অর্থাৎ ওই রাস্তাটাকে বলছে লেন, কোম্পানিটাকে বলছে লাইন। ভারতে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থাটি হচ্ছে এয়ার ইন্ডিয়া, ভারতের এটা রাষ্ট্রায়ত্ত। এখন এটা সম্ভবত টাটা অধিগ্রহণ করেছে।
তারপর দেখো স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশ রাজ্যে অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভারতের বিমানবন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে তোমার AAI, এয়ার অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা বন্দর। তারপর দেখো আছে PTI এর পুরো কথা হলো ড্যাশ ট্রাস্ট অফ ইন্ডিয়া, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ভারতে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম হচ্ছে আর্যভট্ট। GIS এর পুরো কথাটি হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। দেখো ইনফরমেশনটা হবে উত্তর। ভারতের ড্যাশ খ্রিস্টাব্দে টেলিগ্রাম পরিষেবা বন্ধ হয়, 2013 খ্রিস্টাব্দে টেলিগ্রামটা কিন্তু বন্ধ হয়। নেক্সট দেখো বাক্যের পুনর্বিন্যাস বলছে পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলির বিন্যাস। প্রথম যেটা সেটা হবে জলপথ, অর্থাৎ গুরুত্বপূর্ণ হচ্ছে জলপথ। 2 নাম্বার হচ্ছে তোমার রেলপথ, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা 1, এটা 2। 3 নাম্বারে হচ্ছে তোমার সড়কপথ, এটা 3 নাম্বার। আর 4 নাম্বারে হচ্ছে আকাশপথ। এটা কিন্তু তোমার কি বলতো ওই পরিবহনের খরচার উপর ডিপেন্ড করে। সব থেকে কম খরচা হচ্ছে জলপথ, 2 নম্বরে হচ্ছে রেলপথ, 3 নম্বরে সড়কপথ, আর সব থেকে দুর্মূল্য বা সব থেকে বেশি খরচা হচ্ছে তোমার আকাশপথ, বা তোমার পরিবহনের যে জিনিসগুলো আছে সেটার উপরে বেশ করে বলতে পারো। চতুর্ভুজ এর 4টি বাহু বা অক্ষ হচ্ছে তোমার, 1 নাম্বার হচ্ছে তোমার চেন্নাই মুম্বাই, 2 নাম্বার হচ্ছে তোমার মুম্বাই দিল্লি, 3 নাম্বার হচ্ছে 1 নাম্বার দিল্লি কলকাতা, আর 4 নাম্বার হচ্ছে তোমার কলকাতা চেন্নাই। এবার দেখো বিবৃতি এবং কারণ, মানে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। কারণ কি, কোনো অঞ্চলের সম্পদ আহরণ, পণ্য পরিবহন ও অর্থনৈতিক বিকাশে জলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে এ এবং আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যবস্থা, এটা কিন্তু সঠিক নয়। যোগাযোগ পরিবহন ব্যবস্থাটা সময় সাপেক্ষ, কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু সময় সাপেক্ষ নয়। যোগাযোগ মানে আমি কাউকে ফোনে কথা বললাম, এটা হচ্ছে যোগাযোগ। এতে তথ্য এবং বার্তা অতি দ্রুত প্রেরকের কাছে, প্রাপকের কাছে পৌঁছে যায়, এটা কিন্তু সঠিক, কিন্তু এই নাম্বারটা সঠিক নয়। এরপর দেখো 40 নম্বরে যেটা আছে বলছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশ্বের নানা প্রান্তের মধ্যে সংযোগ বাড়িয়ে বিশ্বকে হাতের মুঠোয় বন্দী করেছে। কারণ কি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিশ্বজুড়ে ব্যাপক হারে কর্মসূচি ঘটিয়ে বেকারত্ব সমস্যাকে তীব্রতর করেছে। এটা তোমার এটা সঠিক, কিন্তু এইটা সঠিক নয়, ঠিক আছে। বিটা কারণটা কিন্তু সঠিক নয়। নেক্সট দেখো বলছে যে খাড়া বন্ধুর পার্বত্য ও মালভূমি অঞ্চলে রজ্জুপথের প্রাধান্য বেশি। কারণটা কি, কারণ হচ্ছে যে ভৌগোলিক প্রতিবন্ধকতা হেতু এইসব অঞ্চলে সড়ক বা রেলপথ নির্মাণ সহজতর নয়। এখানে এ ও আর সঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো স্তম্ভ, এখানে রেলপথের সদর দপ্তর কোথায় সেটা দেওয়া হয়েছে। প্রথমে পূর্ব রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা। নেক্সট 2 নাম্বার মধ্য রেল যেটা আছে, মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। 3 নাম্বার হচ্ছে তোমার উত্তর পূর্ব সীমান্ত রেলপথের সদর দপ্তর হচ্ছে তোমার মালিগাঁও। আর সবশেষে 4 নাম্বার যেটা আছে পূর্ব উপকূল রেলপথের হচ্ছে ভুবনেশ্বর সদর দপ্তর। এরপর দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটা, সেটা হচ্ছে তোমার 44, NH 44। তারপর 2 নম্বরতে ভারতের উচ্চতম জাতীয় সড়কপথ হচ্ছে তোমার NH 3, উচ্চতম মানে কাশ্মীরের দিকে যেটা বিস্তৃত। তারপর দেখো 3 নাম্বার হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH 966B। আর ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ হচ্ছে NH 19, যেটা তোমার প্রথমে NH 2 ছিল, ঠিক আছে। NH 2টা কিন্তু এখন হয়েছে NH 19, যেটা গ্র্যান্ড ট্র্যাক রোড শের শাহের সময় তোমার করা হয়েছিল। এরপর দেখো 44 নম্বর যেটা আছে বলছে রাজা মানসী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, অমৃতসরে অবস্থিত। তারপর দেখো ভাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, পানাজিতে অবস্থিত। লোকপ্রিয় গোপীনাথ বরদলুই আন্তর্জাতিক বিমানবন্দর, এটা তোমার গুয়াহাটিতে অবস্থিত। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে অবস্থিত। এরপর দেখো এখানে যে রেলের যে গেজগুলো হয়, ন্যারো গেজ, ব্রড গেজ, মিটার গেজ এবং লাইট গেজ, এদের মধ্যেকার যে ডিস্টেন্স, দুটো লাইনের মধ্যে যে ডিস্টেন্স, সেটা এখানে তোমাকে মেলাতে হবে। প্রথমে ন্যারো গেজ যেটা আছে সেটা হবে তোমার 0.76 মিটার। ব্রড গেজ মানে ব্রড মানে এখানে যতগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি যেটা আছে 1.68, এটাই হবে তোমার ব্রড গেজ। তারপর দেখো মিটার গেজ যেটা আছে 3 নাম্বার, মিটার গেজটা হবে তোমার 1 মিটার, 1 মিটার যেটা সেটা মিটার গেজ। আর লাইট গেজ যেটা আছে সেটা হচ্ছে তোমার পড়ে আছে একটাই, সেটা হচ্ছে 0.61 মিটার। তাহলে এই হচ্ছে তোমার ডান স্তম্ভ, বাম স্তম্ভ। এরপর দেখো আমাদের সত্য মিথ্যা বিচার করতে হবে। ভারতের 4টি বৃহত্তম মহানগরকে রেলপথে সংযুক্ত করার
প্রকল্প হলো সোনালী চতুর্ভুজ। এরপরে দেখো যেটা আছে ভারতের উত্তর দক্ষিণ করিডোর উত্তরে লাদাখ থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত প্রসারিত। কারণ কি দিয়েছে, বলছে পূর্ব পশ্চিমে এর বিস্তার অসমের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত। এখানে এটা হচ্ছে মিথ্যা, বিটা হচ্ছে সত্য। 48 নম্বর দেখো আছে পরিবহন ব্যবস্থা স্পর্শযোগ্য বস্তু ও মানুষ স্থানান্তরের সঙ্গে সংযুক্ত, এটা সত্য। যোগাযোগ ব্যবস্থা অস্পর্শযোগ্য বার্তা এবং তথ্য আদান প্রদানের সঙ্গে যুক্ত, এটাও কিন্তু সত্য। তাহলে এটাই হচ্ছে এই যে দুটো দিয়েছে বিবৃতি এ এবং বি, এই দুটো হচ্ছে তোমার কি দুটোর মধ্যে ডিফারেন্স, পরিবহন এবং যোগাযোগের মধ্যে পার্থক্য। তারপর দেখো 49 কি দিয়েছে, যে ভারতে জাতীয় সড়কপথের পরিচালন সংস্থা হচ্ছে NHAI, এটা সত্য। 2 নম্বর দেখো আছে ভারতের বিমান বন্দরগুলি পরিচালন সংস্থা হলো AAI, হ্যাঁ এটাও কিন্তু সত্য। অল ইন্ডিয়া অথরিটি অফ এয়ার অথরিটি অফ ইন্ডিয়া, এয়ার ট্রান্সপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তারপর দেখো ভারতের টেলিফোন পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে ট্রাই, এটাও কিন্তু এটা ট্রাই TRAI। সি নাম্বার যেটা আছে ভারতের টেলিফোন পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে ট্রাই, টেলিফোন রেগুলার অথরিটি অফ ইন্ডিয়া, এটাও কিন্তু সত্য, সি নাম্বারটা সত্য। তারপর দেখো বৈদেশিক ক্ষেত্রে টেলিফোন পরিষেবা প্রদানকারী ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হচ্ছে BSNL, হ্যাঁ এটাও কিন্তু সত্য। পরিষেবা বৈদেশিক ক্ষেত্রে তোমার রাষ্ট্রায়ত্ত সংস্থা হচ্ছে BSNL। এরপর দেখো 50 নম্বর যেটা আছে বলছে দৈহিক সংযোগ ছাড়াই ভূপৃষ্ঠের কোনো স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ পদ্ধতিকে বলে GIS, হ্যাঁ তাহলে দৈহিক সংযোগ ছাড়াই ভূপৃষ্ঠের কোনো স্থান সম্পর্কে তথ্য সংগ্রহ পদ্ধতিকে বলে GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। না এটা ভুল, এটাকে বলে রিমোট সেন্সিং, ঠিক আছে। তারপর দেখো ইন্টারনেট সুবিধাযুক্ত কম্পিউটারে পাঠানো চিঠি হলো ভিমেল নয়, এটা ইমেল, তাহলে এটা হচ্ছে মিথ্যা। সি নাম্বার দেখো দিয়েছে মোবাইল ফোন একটি তারবিহীন উপগ্রহ চালিত টেলিযোগাযোগ ব্যবস্থা, এটা কিন্তু সত্য। তারপর দেখো যে কৃত্রিম উপগ্রহ প্রেরিত তথ্যকে কম্পিউটারের সাহায্যে উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে রিমোট সেন্সিং, RS, না এটা কিন্তু নয়। এরপর দেখো আছে 51 নাম্বার দীর্ঘ দূরত্বে পরিবহনের ক্ষেত্রে সর্বনিম্ন ব্যয়যুক্ত পরিবহন হলো রেলপথ, ভুল, এটা জলপথ হবে। সড়কপথ একটি সর্বগামী পরিবহন মাধ্যম, না সর্বগামী পরিবহন মাধ্যম হচ্ছে আকাশপথ, সড়কপথ কিন্তু সব জায়গায় করা যায় না, জলের ওপরে সড়কপথ করা যায় না, বা করা খুবই তোমার সমুদ্রের ওপর কি আর সড়কপথ করা যায়, তার জন্য আমাদের জলপথটা আকাশপথ ব্যবহার করতে হয়। তারপর দেখো আকাশের পরিবহন ব্যয় সর্বাধিক, এটা কিন্তু সত্য, আকাশপথের পরিবহন ব্যয় সর্বাধিক। তারপর দেখো জলপথ সর্বাধিক বহন ক্ষমতা পরিবহন মাধ্যম, এটা সত্য। এরপর দেখো টেলিযোগাযোগ ব্যবস্থা এক প্রকার ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা, টেলিযোগাযোগ ব্যবস্থা, সত্য, কারণ টেলিফোন আমাদের প্রত্যেকের আলাদা আলাদা, কিন্তু টেলিভিশনটা কিন্তু ব্যক্তিগত নয়। এরপর দেখো বেতার, টেলিভিশন ইত্যাদি গুরুত্বপূর্ণ গণযোগাযোগ ব্যবস্থা, এটাও সত্য। ভারতের সম্রাট আকবর ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা প্রবর্তন করেন, এটা মিথ্যা। এরপর দেখো শেষে আছে 1844 খ্রিস্টাব্দে জন লগি বেয়ার্ড টেলিগ্রাফ আবিষ্কার করেন, এটাও কিন্তু মিথ্যা। এবার দেখো কেস বেশ কিছু প্রশ্ন আছে, এটা হচ্ছে তোমার যে পণ্য নলপথে পরিবাহিত হয় না সেটি হচ্ছে তোমার কয়লা, নলপথে এটা পরিবহন করা যায় না। তবে বর্তমানে কি কয়লাকে তোমার গুঁড়ো করে জলের মাধ্যমে তোমার বহন করানোর একটা ব্যবস্থা কিন্তু চালিত হচ্ছে, এটা নতুন পদ্ধতি। তো এখানে যেগুলো আছে তার মধ্যে কিন্তু কয়লাটা এখন বলতে পারো যে হয় না। এরপর দেখো আছে ভারতে বিমান পরিবহন জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে। ডাক পরিষেবা পৃথিবীতে প্রথম যে দেশে চালু হয় সেটা হচ্ছে চীন। নেক্সট দেখো এখানে তথ্য বার্তা স্থানান্তর অপেক্ষিত কম ব্যয়বহুল সাশ্রয়কারী ব্যবস্থা, অপেক্ষিত নবীন ব্যবস্থা, এটা কি গো, এটা হচ্ছে তোমার যোগাযোগ ব্যবস্থা, এখানে হবে তোমার যোগাযোগ ব্যবস্থা। তারপর দেখো এখানে আছে সর্বাধিক বহন ক্ষমতা বিশিষ্ট সীমাবদ্ধ বিস্তার, সর্বনিম্ন পরিবহন ব্যবস্থা, আর প্রাথমিক ব্যয়হীন, এটা হচ্ছে তোমার জলপথ। তারপর দেখো এখানে যে সঠিক উত্তরটা নির্বাচন বলছে, এখানে বি রেল গেজকে তোমার এই 4টে ভাগে ভাগ করা হয়, এটাই ঠিক, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ এবং লাইট গেজ। এবার দেখো 3টি রেলপথ অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত গো, কলকাতা। পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল এবং মেট্রো রেল, এই 3টে সদর দপ্তর কিন্তু হচ্ছে তোমার কলকাতা, 3টে রেলেরই। এরপর দেখো এখানে যেটা আছে তারহীন ব্যবস্থা, নেটওয়ার্ক চালিত ব্যবস্থা, ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা, চলমান ব্যবস্থা, এটা কোনটা হবে, মোবাইল ফোনটাই হবে তোমার উত্তর। তাহলে এই গেল তোমার আমাদের 7টা পাবলিকেশনের। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার পারুল প্রকাশনী,
অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায় যেটা আছে সেটার সঙ্গে যে প্রশ্নগুলো আছে। তাহলে প্রথম দেখো যেটা আছে, যে দুটি স্থানের মধ্যে ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় সেটা হচ্ছে মুম্বাই থানে। তারপর দেখো ভারতে বর্তমানে রেলপথের দৈর্ঘ্য কত, 68,584। এর থেকে যদি আপডেট থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। সোনালী চতুর্ভুজ একটি দ্রুতগামী সড়ক পথ, সোনালী চতুর্ভুজ। আর হীরক চতুর্ভুজটা হচ্ছে তোমার রেলপথ। হীরক চতুর্ভুজ প্রকল্পটি গৃহীত হয় কত খ্রিস্টাব্দে, 2014 থেকে 15 খ্রিস্টাব্দে। সোনালী চতুর্ভুজ যুক্ত করেছে যে 4টি শহর, দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই। ভারতের জাতীয় সড়ক পথ পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের দায়িত্বে আছে NHAI, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। যে কর্মসূচির মাধ্যমে ভারতে সড়ক পথগুলি বিস্তার লাভ করেছে তা হলো NHDP। নেক্সট দেখা হচ্ছে, ভারতে বুলেট ট্রেন প্রকল্পটি যে দুটি শহরের মধ্যে প্রথম চালু হয় সেটা হচ্ছে মুম্বাই, আহমেদাবাদ। দেখো সব থেকে বেশি মানে প্যাসেঞ্জার হয় কিন্তু দিল্লি, কলকাতা। তো এইটাতে কখন চলবে জানি না, কিন্তু মুম্বাই, আহমেদাবাদে দেওয়া হয়েছে। যাই হোক, উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। দক্ষিণ মধ্য রেলপথের সদর দপ্তর হচ্ছে সেকেন্দ্রাবাদ। নিচের কোনটি হেলিকপ্টার পরিষেবা, পবনহংস হচ্ছে তোমার হেলিকপ্টার পরিষেবা। মানে এইগুলো যেগুলো আছে না, এগুলো তোমার হচ্ছে তোমার প্লেন পরিষেবা, হেলিকপ্টার নয়। আর পবনহংসটা হচ্ছে তোমার হেলিকপ্টার পরিষেবা। তারপরে দেখো, কলকাতা হাওড়া সংযোগকারী পাতাল রেলপথটি হলো ইস্ট ওয়েস্ট মেট্রো। ভারতীয় উপকূলভাগের দৈর্ঘ্য হচ্ছে 7,517 কিলোমিটার বা 7,500 কিলোমিটার, এটা মনে রাখতে পারো। কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়, 1984 খ্রিস্টাব্দে। ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। নিম্নলিখিত কোনটি যোগাযোগ মাধ্যমের উদাহরণ, এগুলো সবই টেলিফোন, রেডিও, সংবাদ মাধ্যম, এগুলো হচ্ছে তোমার যোগাযোগের মাধ্যম, ইন্টারনেট, এগুলো সবই। তাহলে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা। ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় তোমার 1853 খ্রিস্টাব্দে, ইংরেজদের অধীন ছিলাম তখন। উত্তর দক্ষিণ করিডোরটি উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। নেক্সট দেখো আছে, পূর্ব পশ্চিম করিডোর পূর্বে শিলচর থেকে পশ্চিমে পোরবন্দর পর্যন্ত প্রসারিত। উত্তর দক্ষিণ করিডোর এবং পূর্ব পশ্চিম করিডোর উত্তরপ্রদেশের ড্যাশে পরস্পর মিলিত হয়েছে, ঝাঁসিতে। দেখো এইটা কিন্তু তোমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর পূর্ব দক্ষিণ এবং উত্তর দক্ষিণ করিডোর কিন্তু তোমার ঝাঁসিতে মিলিত হয়েছে। মধ্যপ্রদেশের মধ্য রেলপথের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। গঙ্গা নদীর মোহনা থেকে ড্যাশ পর্যন্ত স্টিমারে পরিবহন করা যায়, বিহারের পাটনা পর্যন্ত। তারপর দেখো, রজ্জু পথে পরিবহন সুবিধাজনক হয় ড্যাশ অঞ্চলে, দুর্গম পার্বত্য অঞ্চলে। নেক্সট দেখো আছে, ভারতে প্রথম রেলপথ চালু হয় ড্যাশ শহরে, কলকাতা শহরে। মেট্রো রেল চালু হয় প্রথম কলকাতা শহরে 1984 সালে। কেন্দ্রীয় সরকারি তত্ত্বাবধানে যে সকল সড়ক পথ নির্মিত এবং রক্ষণাবেক্ষণ করা হয় সেগুলিকে ড্যাশ সড়ক বলে, জাতীয় সড়ক বলা হয়। শ্রীনগর থেকে কন্যাকুমারিকা জাতীয় সড়কটির নাম্বার হচ্ছে NH-44। তারপর দেখো, ডান বাম মেলাতে বলছে দক্ষিণ ভারতের বৃহত্তম শহর কোনটা, চেন্নাই। ভারতের গভীরতম বন্দর কোনটা, গভীরতম বন্দর হচ্ছে তোমার বিশাখাপত্তনম। নেক্সট দেখো, সি নাম্বার দিচ্ছে করমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা। ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। ভারতের নদী বন্দর হচ্ছে তোমার কলকাতা। এই কলকাতা দিয়েই কিন্তু ইংরেজরা আমাদের ভারতে প্রবেশ করেছিল এবং তাদের ব্যবসা বাণিজ্য চালাতো। 1911 সাল পর্যন্ত তাদের রাজধানী ছিল কলকাতা। এবার দেখো, কোন সড়ক পথটা কত নাম্বার সেটা এখানে দেওয়া হয়েছে। দিল্লি কলকাতা জাতীয় সড়ক, দিল্লি কলকাতা জাতীয় সড়ক দেখো NH-19। এটা সব থেকে পুরনো জাতীয় সড়ক। গ্র্যান্ড ট্র্যাক রোড শেরশাহের সময় এটা হয়েছিল এবং এটা প্রথমে NH-2 নাম ছিল, এখন NH-19 হয়েছে। বি হচ্ছে ব্রহ্মপুত্র নদীপথ। ব্রহ্মপুত্র নদীপথে কিন্তু NW2, হ্যাঁ, নর্থ ওয়েস্টার্ন 2। এবার দেখো, সি দিয়ে আছে তোমার কলকাতা চেন্নাই জাতীয় সড়কপথ। এটা তোমার কলকাতা সড়ক, এটা তোমার NH-16, অর্থাৎ এইটা হবে উত্তর। তারপরে পোরবন্দর থেকে শিলচর জাতীয় সড়কপথ, এটা হবে 19 নাম্বার। তাহলে এই গেল তোমার ডি, পোরবন্দর থেকে শিলচর, এটা হবে তোমার পোরবন্দর থেকে শিলচর, NH-27, সরি ডি না, NH-27। এরপর দেখো, এখানে সত্য মিথ্যা বলছে সড়কপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়, মিথ্যা, জলপথকে বলা হয়। আন্তর্জাতিক ক্ষেত্রে জলপথের মাধ্যমে সর্বাপেক্ষা অধিক বাণিজ্য প্রসার করা হয়, এটা কিন্তু সত্য। এরপর দেখো, জলপথে পণ্য পরিবহন ব্যয় সর্বাপেক্ষা কম, সত্য। বিপর্যয় মোকাবেলায় আকাশপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সত্য। স্থলপথে দ্রুত পরিবহনের জন্য রেলপথ শ্রেয়, সত্য। দুর্গম স্থানে পরিবহনের জন্য সড়কপথ শ্রেয়, এটাও কিন্তু সত্য। তারপর দেখো, শিপিং লেন বলতে জাহাজ পরিবহন সংস্থাগুলিকে বোঝায়, মিথ্যা। শিপিং লাইন বলতে তোমার
পরিবহন সংস্থাগুলোকে বোঝায়। আর শিপিং লেন হচ্ছে তোমার ওই লাইনটা, যে রুট, সেই রুটটা হচ্ছে শিপিং লেন। শিপিং লাইন বলতে জাহাজ চলাচলে সুনির্দিষ্ট পথকে বোঝায়, এটাও মিথ্যা, অর্থাৎ এটা হবে এটা, এটা হবে এটা, ঠিক আছে। তারপর পাইপ লাইন যোগে তরল গ্যাসীয় পদার্থ পরিবহন করা হয়, সত্য। পাইপ লাইন যোগে পরিবহন অত্যন্ত ব্যয় সাপেক্ষ, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো এখানে আছে আধুনিক যুগে মোবাইল অত্যন্ত জনপ্রিয়, সত্য, অবশ্যই ঠিক। স্মার্টফোন অত্যন্ত সস্তা একটা যন্ত্র, কিন্তু তোমার আরটা কিন্তু ভুল, অত্যন্ত সস্তা নয়, দাম যথেষ্ট বেশি। যে কোনো প্রকার ভূপ্রাকৃতিক পরিবেশে সড়কপথ গড়ে উঠতে পারে, এখানে বিবৃতি এ। আর কারণ কি, পাথর কেটে জনবসতি গড়ে ওঠে। এখানে বিবৃতি এ ও কারণ আর উভয় ঠিক, এবং আর কারণটি এ এর যথাযথ ব্যাখ্যা দেয় না, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক সেভাবে কিছু নেই। তারপর দেখো উন্নত পরিবহন ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। পরিবহন এবং উন্নয়নের পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প কোনটি, পরিবহন ব্যবস্থার প্রসার ঘটলে কর্মসংস্থান হয়। এরপর দেখা যাচ্ছে পরিবহন পথ হিসাবে ভারতে রেলপথের গুরুত্ব সবচেয়ে বেশি। পরিবহনে রেলপথের ভূমিকায় পরিপ্রেক্ষিতে সঠিক বিকল্প হচ্ছে তোমার ভারতের রেলপথের বিস্তার বেশি এবং সুলভ হওয়ায় এটি বেশি জনপ্রিয়। তাহলে এই গেল তোমার পারুল প্রকাশনী। এরপর দেখো আমার কাছে রায়ান মার্টিনের 60-60 যে প্রশ্নগুলো আছে, এখানে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে সিলেক্টেড কিছু প্রশ্ন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দিল্লি পাকিস্তানের লাহোর পর্যন্ত বিস্তৃত সড়ক পথটা হচ্ছে আন্তর্জাতিক সড়কপথ। তারপর দেখো ভারতের জেলা সড়কপথের নির্মাণ, রক্ষণাবেক্ষণ পরিচালনা করে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। নেক্সট দেখো ভারতের সীমান্তবর্তী সড়ক নির্মাণ করে কোন সংস্থা, সীমান্তবর্তী পথ সংস্থা, অর্থাৎ তাদের জন্য কিন্তু আলাদা একটা সংস্থা আছে। কলকাতা দুর্গাপুরের মধ্যে প্রসারিত সড়কপথটি দ্রুতগামী সড়কপথ, এক্সপ্রেসওয়ে। তারপর দেখো আছে এটা, ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এটা আগেও আলোচনা হয়েছে। এরপর দেখো দিল্লি কলকাতা বাদে ভারতের সমস্ত মেট্রো রুটে কোন ধরনের গেজ ব্যবস্থা রয়েছে, স্ট্যান্ডার্ড গেজ ব্যবস্থা। শুধু কলকাতা আর দিল্লিতে কিন্তু তোমার ছাড়া বাকি সমস্ততে কিন্তু স্ট্যান্ডার্ড গেজ চালু হয়েছে, অর্থাৎ যেহেতু নবীন, এগুলো নতুনভাবে এগুলো করা হচ্ছে। আর কলকাতাতে তো সব থেকে প্রথম হয়, তারপরেই দিল্লিতে হয়। ভারতের তৃতীয় মেট্রো প্রকল্পটি কী নামে পরিচিত, পার্পল লাইন নামে পরিচিত তৃতীয় মেট্রো প্রকল্পটি। ভারতের দ্বিতল মেট্রো রয়েছে নাগপুরে, দ্বিতল মেট্রো। এরপর দেখো আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন নদী ব্যবস্থা কোন জাতীয় জলপথের অন্তর্গত, NW-97 এর অন্তর্গত। ভারতের সামুদ্রিক জলপথ পরিবহন কটি ভাগে বিভক্ত, 2টি ভাগে বিভক্ত। নেক্সট দেখো আছে ভারতের ব্যস্ততম অন্তর্দেশীয় বিমানপথ কোনটি, মুম্বাই দিল্লি, সব থেকে ব্যস্ততম। NAAI এর পুরো নাম কি, ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের প্রথম পাইপলাইন কোথায় অবস্থিত হয়, ডিগবয়, আসামের ডিগবয়, তিনসুকিয়া পর্যন্ত। তারপর দেখো এখানে আছে ট্রাই এর পুরো নামটা কি, টেলিকম রেগুলার অথরিটি অফ ইন্ডিয়া। কর্ডলেস টেলিফোনের আবিষ্কার কে করেন, সুইগার্ড। BSNL ভারত সঞ্চার নিগম লিমিটেড। ভারতের একটি টেলিযোগাযোগ সংস্থা হচ্ছে রিলায়েন্স জিও। মাদ্রাসে PGO স্থাপিত হয় 1786 খ্রিস্টাব্দে। বড় শহরগুলির দ্রুত ডাক মাধ্যমকে কি বলা হয়, মেট্রো চ্যানেল। তারপর দেখো আছে ইসরো এর পুরো কথাটির নাম কি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে দেখো আদিত্য L1 মিশনের সূচনা হয়েছিল তোমার সূর্যের গতিবিধি পর্যবেক্ষণের উদ্দেশ্যে। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দেখো বলছে স্বল্প দূরত্বে পণ্য এবং যাত্রী পরিবহনের সর্বাধিক উপযোগী মাধ্যম হচ্ছে তোমার সড়কপথ। তারপর দেখো আছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়কপথ হচ্ছে NH-48, সব থেকে জাতীয় সড়কপথ, ব্যস্ততম জাতীয় সড়কপথ। তারপর দেখো IWAI এর পুরো নাম কি, ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে দেখো কোলেরু হ্রদের আয়তন কত কিলোমিটার, 250 বর্গ কিলোমিটার। যে জনপথে অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্য চলে তাকে কি বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্য। নেক্সট দেখো আছে VSNL এর সম্পূর্ণ কথাটি হচ্ছে তোমার বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, অর্থাৎ বিদেশের সঙ্গে যখন যোগাযোগ হয় তখন সেটা হচ্ছে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, আর অন্তর্দেশে BSNL। ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করা হয়েছিল তোমার ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত, কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত। এরপরে দেখো আছে ব্যাংক মেল চ্যানেলের মাধ্যমে কমপক্ষে 10টি রেজিস্ট্রি চিঠি একসঙ্গে পাঠানো হয়, 250টি। এরপর দেখো আছে ইন্টারনেটের সম্পূর্ণ কথাটি হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক।
তাহলে এতদূর পর্যন্তই। দেখো আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।